আজ তোমাদের শোনাচ্ছি শৈবাল চক্রবর্তীর হলুদ সবুজ সামন্তমশাই। সামন্তমশাইকে বললুম, আপনি তো অনেক অসাধ্য সাধন করেন, তাই দত্ত আর চৌধুরী পরিবারের ঝগড়াটা মিটিয়ে দিন না। উনি শুনে চোখ কপালে তুলে বললেন, ও বাবা, সে কি আমি পারবো? এপাড়ার দুই বনেদি পরিবার, দত্ত আর চৌধুরী, গলির মুখে মুখোমুখি বাড়ি, কিন্তু কবে যেন ওদের দুই কর্তাদের মধ্যে ঝগড়া হয়। তার জের হিসেবে এই এতকাল পরেও দুই পরিবারের মানুষের মুখ দেখা দেখি নেই। হয়তো একালের ছেলেমেয়েরা জানেও না কি নিয়ে 3 পুরুষ আগে দু পরিবারে মন কষাকষি হয়েছিল। তবু এটা জানে যে পাড়ার সবার সঙ্গে সদ্ভাব রাখাটা দরকার। কেবল সামনের বাড়ির কারুর সঙ্গে দেখা হলেই মুখ ফিরিয়ে নিতে হয়। দত্তদের বাড়ির সামনের কৃষ্ণচূড়া গাছের ছায়া চৌধুরীদের গন্ধরাজের ছায়ার সঙ্গে মিলেমিশে যায়। ওদের পায়রা এসে বসে এ বাড়ির ছাদে। এ বাড়ির কুকুর ওদের বাড়ির বেড়ালকে তাড়া করে ঢুকে যায় বাড়ির ভেতর। তবু এ ফুটপাতের স্বর্গসুখের কাউকে দেখা মাত্র ও রাস্তার ধরাধামের বাসিন্দারা মুখ ফিরিয়ে নেয়। দিনের পর দিন এসব দেখে আমাদের খারাপ লাগে, তাই সামন্তমশাইকে গিয়ে ধরি, আপনি এর একটা বিহিত করুন। উনি সিধে হয়ে বসেন, সব শুনে টুনে একটু চুপসে যান, বলেন, এতদিনের ঝগড়া পারবো কি? চাঁদুদা উৎসাহ দেয়, আপনি পারবেন না? বলেন কি? পুটু বলে, ঝগড়া করার হাঙ্গামা তো বেশি, ভাব পাতিয়ে ফেলাই সহজ নয় কি? আমি সাহস জোগাই, দেখুন না চেষ্টা করে, সদিচ্ছা থাকলে অনেক শক্ত কাজও তো করা যায় শুনি, চেষ্টায় কি না হয়। ঠিক সেই সময় আমাদের পাড়ায় একটা নতুন রকমের প্রতিযোগিতার তোড়জোড় শুরু হলো। সবাই না জানলেও আমরা বুঝতে পারি এ পরিকল্পনা আর কারু না, সামন্তমশায়ের মাথা থেকেই বেরিয়েছে। উনি এই প্রতিযোগিতার নাম দিলেন মিলেমিশে। এতে যে যে ছেলের গান লেখার এলেম আছে সে তা লিখবে, আর যে মেয়ের গলায় সুর আছে সে তা গাইবে। যাদের আঁকাঝোঁকার হাত তাদের একজন পেন্সিলে স্কেচ করবে, অন্যজন দেবে তাতে রং, একজন কবিতা লিখবে, অন্যজন তা আবৃত্তি করবে, আবার দুজনে মিলে নাটক কি মূকাভিনয় করেও জমিয়ে দিতে পারে আসর। যার যা খুশি, কেবল দুয়ে মিলে। পাড়ায় এই খবর চাউর হওয়া মাত্র সারা গড়পাড়া যেন সরগরম হয়ে ওঠে। 14-15টা বাড়ির ছেলেমেয়েরা হৈ হৈ করে বেরিয়ে পড়ে তাদের সঙ্গী জোটানোর জন্যে। এক শুধু বাকি থাকে হলুদ বাড়ির ছেলে কুণাল আর সবুজ বাড়ির মেয়ে কান্তা। আর সবাই এমন হুড়োহুড়ি করে তাদের দোসর জুটিয়ে ফেলে যে এই দুজনই যেন এক ঘরে হয়ে পড়ে। বড়দিনের ছুটিতে আমাদের মিতালি সঙ্গের মঞ্চে এই আসর বসবে। তার এখনও 1 মাস দেরি, কিন্তু এখন থেকেই তৈরি হওয়ার ধুম পড়ে যায় ছেলে মেয়েদের মধ্যে। কে কী করবে তা নিয়ে এ বাড়ি ও বাড়ি জোর শলা পরামর্শ চলে। কেবল হলুদ আর সবুজ বাড়ির ছেলে মেয়ে দুটি তাদের গুণপনা দেখানোর সুযোগ থেকে বঞ্চিত থাকবে এমন আভাস পাওয়া গেল। এমন সময় রঙ্গমঞ্চে সামন্তমশায়ের প্রবেশ। উনি সোজা বাড়ির অন্দরমহলে ঢুকে কান্তার মা কমলাকে বলেন, আপনার মেয়েটিকে আমাদের দিতে হবে, ও কুণালের সঙ্গে একটা কিছু করবে মিলেমিশে। উনি তো চোখ কপালে তুলে বলেন, আপনি কি পাগল হয়েছেন? ওদের সঙ্গে আমাদের মুখ দেখা দেখি নেই কত কাল। মাথা নেড়ে সামন্তমশাই বলেন, সে আপনাদের পুরানো ঝগড়া, তার দায় ওদের ওপর চাপানো কেন? আপনি অনুমতি দিন, আমি সব ব্যবস্থা করব। কমলা নিজে এ ঝগড়ার সম্পর্ক চালিয়ে যাওয়ার বিরোধী ছিলেন। একটু ভেবে বলেন, কান্তার বাবার মত নিতে হবে, ওকে জিজ্ঞেস না করে আমি এই ব্যাপারে আপনাকে কোনো কথা দিতে পারবো না। সামন্তমশাই নাছোড়বান্দা, বলেন, বেশ তো, ওর মত নিয়ে আসুন, আমি বসছি। উনি মাথা নেড়ে বললেন,
সে এখন হবে না, কান্তার বাবা এখন খুব ব্যস্ত মানুষ। উনি বৈজ্ঞানিক, জানেন তো, একটা খুব জরুরি গবেষণা নিয়ে পড়ে আছেন এখন দিন রাত। বাড়ির কারু সঙ্গে কথা বলার সময় পান না। এখন ওকে এসব বলতে গেলে আমায় তেড়ে মারতে আসবেন। মাসখানেক পরে আসুন। নীলাঞ্জন চৌধুরীর গবেষণার কথা আমাদের কানেও এসেছিল। উনি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান পড়ান আর অবসর সময় ছোটোখাটো আবিষ্কার নিয়ে গবেষণা করেন। এই কিছুদিন ধরে উনি একটা গবেষণা নিয়ে মেতেছেন। তাতে সফল হলে সাধারণ মানুষের একটা দৈনন্দিন সমস্যার সমাধান হবে, এও কানে এসেছে। সামন্তমশাই একটু মনমরা হয়ে ফিরে আসেন চৌধুরী বাড়ি থেকে। নীলাঞ্জন বাবুর গবেষণা শেষ হতে এখনও দিন 15 অন্তত লাগবে। ততদিন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। না জানি দত্ত বাড়িতে কীরকম অভ্যর্থনা জোটে। কিন্তু অবাক হন তিনি হলুদ বাড়িতে পা দিয়ে। কর্তা নৃসিংহ দত্তের কাছে একথা পড়া মাত্র তিনি রাজি হয়ে যান। নৃসিংহবাবুর সাবেক ব্যবসা বিছানা বালিশের। ধর্মতলায় তাদের 3 পুরুষের মস্ত দোকান, শয্যাবিলাস। কিন্তু ইদানিং মশারির ব্যবসা করে দারুণ ফুলে ফেঁপে উঠেছেন নৃসিংহবাবু। তার মুগুর মার্কা মশারির এখন দারুণ চাহিদা বাজারে। মশাদেরও এখন খুব বাড়বাড়ন্ত, এ কে না জানে। তার সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে তার মশারির বিক্রি। সোনারপুরের ওদিকে বেশ খানিকটা জমি নিয়ে উনি এক মশারির কারখানা খুলেছেন। বিদেশেও রপ্তানি হচ্ছে মশারি। ওসব জায়গায় যে মশার উপদ্রব আছে তাও জানা গেল এই সুযোগে। পেশা যেমন দুই কর্তার একেবারে আলাদা, তেমনি চেহারার দিক থেকেও নীলাম্বর নৃসিংহের মধ্যে গড়মুলি বসি। নীলাম্বর রোগা, লম্বা ছিপছিপে গড়ন, থুতনিতে শৌখিন দাড়ি, পরেন ফিনফিনে পোশাক, কথা বলেন মিহি সুরে। নৃসিংহবাবু বেঁটে, মোটা, গোঁফদাড়ি কামানো। কথা বলেন না তো যেন দমকলে আগুন লাগার খবর দিচ্ছেন। সামন্তমশাইয়ের সামনে এসে সোফায় বসলেন। মনে হলো যেন একটা ইট বোঝাই লরি আচমকা ব্রেক কষল পথের মাঝখানে। কান্তার মা কমলার কথা শুনে সামন্তমশাই একটু মুষড়েই পড়েছিলেন। কবে নীলাম্বরবাবুর গবেষণা শেষ হয়, তারপর তিনি মত দেন কি না এ নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল তার। খানিকটা হতাশা নিয়েই তাই গিয়েছিলেন তিনি নৃসিংহবাবুর বাড়ি। ভদ্রলোকের চেহারা দেখে তো মনে হয় একটুকুও রসকস নেই। তিনি কি আর এ ব্যাপারে রাজি হবেন? তারপর যখন শুনবেন হলুদ বাড়ির মেয়ে। আশ্চর্য, নৃসিংহ কিন্তু এক কথায় রাজি হয়ে গেলেন। সামন্তমশাইয়ের প্রস্তাব শোনা মাত্র বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ, এ নিয়ে আবার অনুমতি চাইবার কি আছে? কি করবে, নাটক না গান? আমার কোনো আপত্তি নেই। আমি মশাই দিলখোলা মানুষ। মশারির ব্যবসা করে আমার এখন দেদার পয়সা। আপনি বরং মশারি নিয়ে যান একটা। ওরে, কে আছিস? একটা ডবল বেডের মশারি গছিয়ে দেন নৃসিংহবাবু সামন্তমশাইকে। দামের কথা জিজ্ঞেস করতে জিভ কেটে বলেন, ছি 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 ছি, আপনি পাড়ার কত লোকের উপকার করে বেড়ান, আপনার কাছ থেকে দাম নেব? ওটা আপনাকে আমি উপহার দিলাম, উপহার। জগা বিরক্ত হয়। বাড়িতে 3-3টে মশারি, বাবু আবার বোঝা বাড়ালেন। এখন এ মশারিতে শোবার জন্যে তো পাড়ার লোককে ডাকতে হয়। কমলা বলেছিলেন দিন 15 পরে খোঁজ নিতে, সেই সঙ্গে একটু ভরসার কথাও শুনিয়েছিলেন। এতকালের ঝগড়া যদি এই সুযোগে মিটে যায় তবে তো খুশিই হই। সেই খুশির রেশ যেন সামন্তমশাইয়ের মুখেও দেখতে পাই। সেদিন সন্ধ্যাবেলা আমাদের বাড়ি এসে তার প্রিয় সোফাটিতে আসীন হয়ে বলেন, যাকে নিয়ে ভাবনা ছিল সেই নৃসিংহবাবুর মত তো পাওয়াই গেছে। এখন নীলাম্বরবাবুর গবেষণা শেষ হলেই আমার কাজে রীতি। কিন্তু যা হবার নয় তাই হয়। পরে নৃসিংহবাবুই বেঁকে বসেন, আর তাতেই গোটা ব্যাপারটা কেচে যাওয়ার উপক্রম হয়। সামন্তমশাইকে যেমন বলেছিলেন ঠিক 3 সপ্তাহ পরে কান্তার মা তার কাছে খবর পাঠান তার কর্তার গবেষণা শেষ। দারুণ এক জিনিস আবিষ্কার করেছেন তিনি। এখন তার মেজাজ ভারী খুশি।
তার কাছে সামন্তমশাইয়ের পরিকল্পনার কথা পারতে তিনি বলেছেন, এ তো উত্তম প্রস্তাব। কান্তা এই প্রথম মঞ্চে নামতে পারবে। এমন সুযোগ কটা ছেলে মেয়ে পায়? কবে হবে এই মিলেমিশে? এ খবর পেয়ে আহ্লাদে আটখানা সামন্তমশাই তড়ি ঘড়ি দত্তদের ধরাধামের দিকে ছুটে যান। কিন্তু বাড়ির ভেতরে ঢুকতে হয় না, গেটে পা দিয়েই শুনতে পান ভেতর থেকে নৃসিংহবাবুর তর্জন গর্জন। কোথায় গেল সেই দাড়িওয়ালা? একবার পাই তাকে হাতের কাছে। বলে কি না আমাদের বাড়ির ছেলে জলসা করবে চৌধুরীদের মেয়ের সঙ্গে, যারা আমার কারবারে লালবাতি জ্বালার জন্যে উঠে পড়ে লেগেছে, তাদের সঙ্গে নাচ গান। কথা শেষ হওয়ার আগেই বোধহয় একটা ফুলদানি আছড়ে ভাঙার শব্দ হলো। কালির দোয়াত ছুঁড়ে দিতে দেয়ালে আঁকা হয়ে গেল গুহাচিত্র। তারপর কানে আসে হুঙ্কার, আমার গাড়ি বের করতে বল, তারিণী উকিলের বাড়ি যাব আমি, মামলা ঠুকবো নীলাম্বরের নামে। সেই যে ধরাধামের গেট থেকে চম্পট দেন সামন্তমশাই, তারপর আর মুখ হন না। কেননা শোনা যায় নৃসিংহবাবু যদিও নীলুবাবুর ওপরই বেশি রকম খাপ্পা, তবু সামন্তমশাইয়ের ওপর রাগও তার কম নয়। নেহাত সামন্তমশাইয়ের আস্তানাটা তার জানা ছিল না, নইলে নিশ্চয়ই অদ্ভুত ধাওয়া করতেন। শুনতে পাই পথে ঘাটে চেনা জানা লোক পেলেই জিজ্ঞেস করেন, বলতে পারেন উনি কোথায় থাকেন? আরে ওই যে মশাই, গায়ে ওভারকোট, হাতে ছাতা, মাঝে খুব কবার আমার বাড়ি এলেন, এখন আর টিকিটই দেখিনি, পেলে একবার। তারপরই শূন্যে দুহাত তুলে চেঁচিয়ে ওঠেন, বলে কি না আমার ছেলে আর ওই চৌধুরী বাড়ির মেয়েকে নিয়ে জলসা করাবে। যারা আমার ব্যবসার 12টা বাজাতে উঠে পড়ে লেগেছে আমাকে পথে বসানোর জন্যে, যাদের রাতে ঘুম নেই, তাদের সঙ্গে জলসা, ভদ্রলোককে পেলে একবার। কথা শেষ না করে যেন সামন্তমশাইকে পাকড়াও করার জন্যে তীব্র বেগে ছুটে যান একদিকে। ব্যাপার কি, উনি হঠাৎ এমন ক্ষেপে গেলেন কেন? সামন্তমশাইয়ের দোষটা কোথায়? দোষ সামন্তমশাইয়ের নয়, দোষ নীলাম্বর বাবুর। না, ঠিক তারও না। সত্যি কথা বলতে কি, দোষ তার আবিষ্কারের। তার গবেষণা সফল হওয়ার জন্যে সাধারণ মানুষ তাকে ধন্য ধন্য করছে বটে, কিন্তু নৃসিংহবাবুর ভাষায় তিনি পথে বসতে চলেছেন। তার কারবার যে ডকে উঠবে এতে তার এতটুকু সন্দেহ নেই। 1 মাস নাওয়া খাওয়া ভুলে এমনই এক পাউডার আবিষ্কার করেছেন নীলাম্বরবাবু, যা আধ ঘন্টা ঘরের কোণে রেখে দিলে রাজ্যের মশা দুদ্দার করে পালাবে সে তল্লাট ছেড়ে। ভাবা যায়? কিন্তু এই হলো ঘটনা। এর ফলে নীলাম্বর চৌধুরীর সেই পাউডারের সুখ্যাতি দেশে দেশে ছড়িয়েছে, আর নৃসিংহবাবুর শয্যাবিলাসের সামনে ঘুঘু চড়ছে। তার সোনারপুরের কারখানায় তালা পড়ে গেছে, সেখানকার কর্মচারীরা এখন নীলুবাবুর মশা মারণী ফিরি করে বেড়াচ্ছে। অবস্থা খুব গুরুতর। নীলাম্বর বাবুর নামে নালিশ করবেন বলে নৃসিংহবাবু তার পেছনে উকিল লাগিয়েছেন, আর সামন্তমশাইকে খুঁজে বেড়াচ্ছেন তিনি নিজে। তার সঙ্গে একটা বোঝাপড়া করা খুব দরকার তার। সামনেই মিলেমিশের জলসা, তাই সামন্তমশাই দূরে কোথাও পালাতে পারেননি। ঘাপটি মেরে আছেন নিজের বাড়িতেই, চিলেকোঠার ঘরে শুয়ে আছেন নৃসিংহবাবুর দেওয়া সেই ডবল বেডের মুগুর মার্কার ভেতর, আর আর লিখছেন ছোট একটা নাটক। সময় 10 মিনিট, চরিত্র মোটে 2টি, রাজকন্যে আর রাখাল ছেলে। আর মশারির 2 কোণে বসে সেই রাখাল ছেলে আর রাজকন্যার ভূমিকায় যারা অভিনয় করবে, সেই কুণাল আর কান্তা, তাদের যেন আর তর সইছে না। কতক্ষণে শেষ হবে নাটক লেখা, তারা শুরু করতে পারবে মহড়া। তার মানে নীলাম্বরবাবু যখন মশা মারণীর গবেষণায় আর নৃসিংহবাবু যখন নিত্য নতুন মশারি বানাতে ব্যস্ত, তখন সামন্ত মশাই গোপনে ওদের ভাব করিয়ে দিয়ে বলেছিলেন, হলুদ সবুজের এই ঝগড়া
চিরকাল চালিয়ে যাওয়া ঠিক নয়। ওদের তো মত ছিলই, আর দুই বাড়ির মায়েরাও তাদের ছেলেমেয়ের হাত ধরে সামন্তমশাইয়ের কাছে এসে বলেছিলেন, কর্তারা যত খুশি মশা মারুন আর কামান দাগুন, আমরা ওদের আপনাদের হাতে দিয়ে গেলাম, আপনি একটা কিছু করুন। ব্যাস, সামন্তমশাই নাটক লেখায় হাত দিলেন। এতে তার হাত যস্ত ছিলই, আর নাটকের কুশীলাভ সামনেও হাজির। এমন সুযোগ হাত ছাড়া করে কে? দিন ফুরোনোর আগেই পালা লেখা শেষ করে পাণ্ডুলিপি ওদের হাতে ধরিয়ে দিয়ে বললেন, এই যে। কান্তা আর কুণাল এক নিঃশ্বাসে তা পড়ে ফেলে চেঁচিয়ে উঠল, হুররে হুররে! ওদের মুখে হাসি, চোখে আনন্দ। সামন্তমশাই দেখলেন হলুদ আর সবুজ মিশে চমৎকার নকশা তার চোখের সামনে। দুই বাপের ঝগড়াও মিটে গেল যখন দেখা গেল ওই মশা মারার পাউডারের বার্ষিক খরচা একটা মুগুর মার্কা মশারির সমান পড়ে। তাছাড়া গন্ধটাও যেন কেমন ধারা। উপরন্তু সামন্তমশায়ের উকিল বন্ধু অনিমেষবাবু দুই বাপকে ডেকে যখন আপসে ঝগড়া মেটাবার চেষ্টা করলেন, দেখা গেল ঝগড়ার আদি কারণই কারোর জানা নেই।